Hello student, welcome to Haldar E-Academy online platform. হালদার E-Academy online platform-এ আরো একবার তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ গতি এইটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ক্লাস 6-এ পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতির কথা জেনেছি এবং পৃথিবীর দু রকম গতি হয়, যেমন আহ্নিক গতি এবং পরিক্রমণ গতি, এই দুটো আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে পৃথিবীর পরিক্রমণ গতি বলতে কি বোঝায় এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, যদিও তোমরা জানো যে আবর্তন গতি কাকে বলে পৃথিবীর, তবুও আমি আর একবার তোমাদের বলে দিচ্ছি, কারণ এই আবর্তন গতির জানাটা খুব দরকার পরিক্রমণ গতি বোঝার জন্য। আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের সেটা দেখাচ্ছি। এই হলো পৃথিবী, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এই যে অক্ষ, এই অক্ষের ওপরে পৃথিবী সারা বছর ধরে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বা লাট্টুর মতো ঘুরছে। পশ্চিম দিক কোনটা বলা হয়? পশ্চিম দিক হচ্ছে এটা, ওয়েস্ট, আর এটা এই ডান দিকটা হচ্ছে ইস্ট, অর্থাৎ পূর্ব দিক। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে পৃথিবী আবর্তন করে যাচ্ছে। কিসের ওপর? নিজের অক্ষের ওপর। এবং এর ফলে এবং ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে থেকে পৃথিবী সেটা করছে। তা সেজন্য এর ফলে হচ্ছে দিন এবং রাত্রি, সেজন্য একে আবর্তন গতি বা আহ্নিক গতি বলা হয়। এবার আমরা আসছি পৃথিবীর পরিক্রমণ গতি, যেটা তোমাদের পাঠ্য বিষয়। এখানে দেখো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলা আছে, যেগুলো খুবই সহজ, তোমরা বাড়িতে সেগুলো করে দেখতে পারো এবং সেটা বোঝার জন্য খুব সহজ হবে। যেমন বলছে যে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে? বল বা যে কোনো জিনিস যদি তোমরা হাত থেকে ছেড়ে দাও, তাহলে সেটা কি হবে? অবশ্যই মাটিতে পড়ে যাবে। এর কারণটা কি সেটা জানতে চাইছে। তোমাদের কি মনে হয় যে কারণটা কি? কারণ হলো পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে টানে। সেই জন্যেই আমরাও পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থেকে থাকি। এখানে বলা হচ্ছে দেখো যে এই পৃথিবীর এই আকর্ষণটাকেই বলা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এখানে দেখো কি বলা হচ্ছে যে ভেবে দেখেছো যে পৃথিবীও তো একটা ভারী গোলক। পৃথিবীও যদি একটা বল, যদি বলটার মতো হতো এবং সেটা পড়ে যেত, তাহলে আমাদের কি হতো? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? এটাও একটা সত্যি ভাবার বিষয় যে পৃথিবী কার দিকে আকৃষ্ট হচ্ছে, পৃথিবী কেন পড়ে যাচ্ছে না বা আমরাও কেন পড়ে যাচ্ছি না। দেখো এখানেই তোমাদের উত্তরটা দেওয়া রয়েছে। বলছে যে ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে নিচের দিকে পড়ে, তাহলে মহাশূন্যে কি হয়? মহাশূন্যেও কি আকর্ষণ কাজ করে? আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, একেই বলা হয় মহাকর্ষ। এই টানাটানির খেলায়
যার ভর যত বেশি, অর্থাৎ যার ওজন যত বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণও তত বেশি হয়। তাহলে আমরা কি জানলাম? যে বস্তুর ভর যত বেশি হবে এবং যে যত কাছে থাকবে, অর্থাৎ একটা বড় জিনিস আর একটা ছোট জিনিস যদি কাছাকাছি থাকে তাহলে তার আকর্ষণ অনেক বেশি হবে। ধরো এই যে গোলকটা, এটা বড় গোলক এবং এগুলো হচ্ছে ছোট গোলক। এই বড় গোলকটা সব থেকে কাছে যে গোলকটা আছে সেটাকে আগে টানবে, তারপরে পেছনের যে গোলকটা আছে সেটাকে টানবে, যেহেতু সেটা কাছে অবস্থান করছে। এবং আকর্ষণ কেন করবে? কারণ এটার এই বড় গোলকের ভরটাও বেশি, সেই কারণে এটা করবে। ঠিক সূর্য এবং পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু সেটা হয়ে থাকে। এটা যদি সূর্য হয়ে থাকে তাহলে এবং 9টা গ্রহ মধ্যে 9টা গ্রহ এইভাবে রয়েছে নিজের নিজের কক্ষপথে, তাহলে পৃথিবী হচ্ছে এরকম জায়গায় আছে। তা পৃথিবীর প্রতিও সূর্য যেহেতু ভর বেশি, তাই তার আকর্ষণটাও বেশি হবে। তাহলে এই সূর্যের আকর্ষণে কিন্তু আমরা পৃথিবীও একটা জায়গায় অবস্থান করছে, কারণ আহ্নিক গতি, পৃথিবীও তো ঘুরছে। এবার যদি কোনো একটা কিছু টান যদি না থাকে তাহলে সেই পৃথিবীও তো বলের মতো পড়ে যেতে পারে এবং এই পৃথিবীর ওপরে যেসব বস্তুগুলো রয়েছে বা আমরা রয়েছি তারাও পড়ে যেতে পারি। তাহলে এই যে সূর্যেরও একটা টান রয়েছে পৃথিবীর ওপর। তাহলে এই বড় বস্তু ছোট বস্তুর দিকে, ছোট বস্তু বড় বস্তুর দিকে যে টান হয় এবং তার কাছাকাছি অবস্থান করলে আরো বেশি আকর্ষিত হয়। এই যে একটা বল কাজ করছে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ। এরপরে কি বলছে দেখে নেওয়া যাক। বলছে তাহলে কি হবে? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? তারার দিকে? তারার তো অনেক দূরে আছে তারারা, তাহলে সূর্যের দিকে? দেখো এখানেই বলে দিচ্ছে যে হ্যাঁ, সূর্য সব থেকে কাছের তারা আর পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকর্ষিত হচ্ছে? কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের গোলা। এখানে আরেকটা প্রশ্ন, আরেকটা পরীক্ষার মাধ্যমে তোমাদের বলা হয়েছে যে চারজন, এই যে ছবিটা দেখো, চারজন বলবে যে তার বলটা নিচের দিকে পড়ছে। এই নিচের দিক হতে পারে নিচ থেকে, পাশ থেকে, ওপর থেকে, সব দিক থেকে। অর্থাৎ পৃথিবীর সব দিক থেকেই যদি বল ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটা কিন্তু নিচের দিকেই পড়ছে। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কিন্তু এটা ঘটছে। এবার আরেকটা পরীক্ষার মাধ্যমে তোমাদের বলা হয়েছে যে আমরা নাগরদোলায় সবাই চেপেছি বা এইরকম খুঁটির ওপরে দড়ি দিয়ে ছোটবেলায় আমরা সবাই খেলেছি। এইরকম যে খুঁটির দড়ি, সেটা যদি আমরা দূরে একটা জায়গায় দাঁড়িয়ে যদি মাটি থেকে পা তুলে দিই তাহলে কি হবে? যে আমরা ছিটকে পড়ে যাব খুঁটির গায়ে। কিন্তু যদি আমরা দৌড়াতে দৌড়াতে বা ছুটতে ছুটতে একপাশে সরে গিয়ে যখন ঘোরা শুরু হচ্ছে তখন যদি আমরা পাটা তুলে দিই তাহলে দেখবো আমরা খুঁটির চারপাশে বনবন করে ঘুরছি। তো সেই পরীক্ষাটাই এখানে বলা আছে যে মহাকাশেও কিন্তু এই রকমই ঘটছে। যে সূর্যকে তখন বলা হচ্ছে যে একটা খুঁটি এবং তার চারপাশে পৃথিবী এবং অন্যান্য গ্রহরা ঘুরছে।
পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে সূর্যের টানে কি হতো, সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতিও কিন্তু এখানে কাজ করছে। এখানে দেখো আর একটা কথা বলছে যে পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়, আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী এইভাবে চাঁদও ঘুরছে পৃথিবীর চারদিকে। আর সূর্যও তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গার কেন্দ্রের চারদিকে ঘুরছে। অর্থাৎ সবাই কিন্তু ঘুরছে, কেউ স্থির নেই। সূর্য, চাঁদ, পৃথিবী সবাই ঘুরছে। অর্থাৎ এরকম যদি আমরা দেখি, এই ছবিটাতেই আমি বোঝাই, এইটা হলো সূর্য, সূর্য আকাশগঙ্গার চারদিকে ঘুরছে, আকাশগঙ্গার কেন্দ্রের চারদিকে। আবার এটা যদি পৃথিবী হয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এইরকম পশ্চিম থেকে পূর্বে। আবার পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরছে, চন্দ্র হচ্ছে উপগ্রহ, তাই পৃথিবীর চারদিকে আবার চন্দ্র ঘুরছে। এইভাবে সবাই কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। অর্থাৎ যে নাগরদোলার যে পরীক্ষাটা বা উদাহরণটা দেয়া হলো, সেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে গ্রহ উপগ্রহগুলো একে অপরের চারপাশে ঘুরছে। অর্থাৎ ঘূর্ণায়মান যদি না হতো তাহলে সবকিছু ছিটকে পড়ে যেত। নেক্সট দেখো কি বলছে। নেক্সট যেটায় আসি, এই এত কিছু বলার পর আমরা যে সিদ্ধান্তে উপনীত হয় এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যে পৃথিবী শুধুই সূর্যের চারদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। আমরা আগেই একদম চ্যাপ্টার শুরু করার আগেই আমি বলেছি যে পৃথিবী সূর্যের চারদিকে যেমন ঘুরছে, সেরকম কিন্তু নিজের অক্ষের চারপাশেও সে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। তাহলে সেই পাক ঘুরতে লাগছে 24 ঘন্টা, এবং যে কল্পিত রেখার চারদিকে ঘুরছে সেটাকে বলা হচ্ছে অক্ষ। এটা কিন্তু পৃথিবীর অক্ষ, আর্থ অ্যাক্সিস বলা হয় যেটাকে। এবং পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষরেখা দুটো রয়েছে, সেই প্রান্ত দুটোকে বলা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরু অঞ্চলকে বলা হচ্ছে। আর ঠিক মাঝ বরাবর মেরু থেকে ঠিক সমান দূরত্বে অবস্থিত যে রেখা, কল্পিত রেখা, সেটাকে বলা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এই যে মাঝ বরাবর এবং সমান দূরত্বে, দুটো মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত এই হরাইজন্টাল বা অনুভূমিকভাবে যে কল্পিত রেখাটা টানা হয়েছে পশ্চিম থেকে পূর্বে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা। আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চলে। অর্থাৎ এই জোনটাতে, এই যে উত্তর মেরু এবং নিরক্ষরেখার ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু আমাদের ভারতবর্ষ
অবস্থিত। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে উত্তর গোলার্ধে আমাদের দেশ অবস্থিত। এবার কি বলছে দেখে নিই নেক্সট। এখানে দেখো খুব সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। অর্থাৎ পরিক্রমণ গতি কাকে বলে? বলা হচ্ছে যে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের ওপর লাট্টুর মতো ঘুরতে ঘুরতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে, একটা নির্দিষ্ট উপবৃত্তাকার বলতে এরকম একটা ডিম্বাকৃতি কক্ষপথ এর কথা বলা হয়েছে। নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় কেন বলা হয়েছে? কারণ একটা সময় রয়েছে নির্দিষ্ট, যেটা হচ্ছে 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। অর্থাৎ তাহলে কি বুঝলাম? যে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে, অর্থাৎ নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতেই একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে যখন পূর্ব থেকে পশ্চিম দিকে একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ 365 দিনে সূর্যের চারদিকে ঘোরে, তখন সেই গতিকে বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি। নেক্সট দেখে নিই কি বলা হচ্ছে। এখানে আরেকটা তোমাদের পরীক্ষা কথা বলা হয়েছে, যেমন কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা কি ওপরে উঠে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায় কিছুটা, কিন্তু সব সময় আবার সেটা নাও হতে পারে। কেন? কারণ অনেক বেশি জোরে ছুঁড়লে, অর্থাৎ বস্তুর গতিবেগ খুব বেশি হলে, তা পৃথিবীর মাধ্যাকর্ষণের আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যায়। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে, অর্থাৎ সেই গতিবেগটাকে কি বলা হচ্ছে? মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। অর্থাৎ কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগ, যেটা বলা হচ্ছে মুক্তিবেগ, এইভাবে যদি ছোড়া যায় তাহলে সেটা আর নিচের দিকে পড়ে না, সেটা মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তির যে টান, সেটা ছেড়ে সে মহাশূন্যে চলে যায় এবং পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। অর্থাৎ রকেটের মাধ্যমে যে কৃত্রিম উপগ্রহগুলো ছাড়া হয় সেগুলো এই মুক্তিবেগ বা এই 11.2 কিলোমিটার বেগেই কিন্তু ছোড়া হয়। তার ফলে কি হয়? তারা সেই রকেটগুলো বা ওই উপগ্রহগুলো কিন্তু কখনোই নিচের দিকে নেমে চলে আসে না। ওই বেগটার জন্যে সে মাধ্যাকর্ষণ শক্তির যে টান, সেটা ছেড়ে সে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট গতিবেগে। তাহলে নেক্সট যে টপিক, সেটাই চলে যাই। যেমন হচ্ছে পৃথিবীর কক্ষপথের, এখানে বলা হচ্ছে যে পৃথিবীর কক্ষপথটা কীরকম। আমরা এর আগে যেটা পরিক্রমণ গতির ক্ষেত্রে যে এই যে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে একটা শুধু ধারণা মাত্র পেয়েছি, এবার সেই বিষয়টাই আমরা একটু বিস্তারিতভাবে জানবো যে উপবৃত্তাকার কক্ষপথ বিষয়টা কি। তাহলে চলো জেনে নেওয়া যাক পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কি রকম দেখতে। পৃথিবী প্রায় 15 কিলোমিটার দূর থেকে সূর্যকে
প্রদক্ষিণ করছে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হচ্ছে কক্ষপথ। অর্থাৎ শুধু পৃথিবী না, যে কোনো গ্রহই যে কক্ষপথে একটা মানে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সেটাই হচ্ছে কক্ষপথ। অর্থাৎ এইভাবে যখন পশ্চিম থেকে পূর্বে পৃথিবী যখন একটা নির্দিষ্ট একটা পথ অবলম্বন করে সেটাকেই বলা হয় কক্ষপথ। এই কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থান করে সেটাকে বলা হয় কক্ষতল। অর্থাৎ এটা একটা তল। এই পুরো ব্যাপারটা একটা তলে অবস্থান করছে। এই ছবিটার মাধ্যমে আমরা একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে একটা তল। এই যে সমতল, যে একটা থালার মতো একটা বিষয় হলো, সেই তলটাকেই বলা হচ্ছে কি কক্ষতল। আর কক্ষপথ কোনটা? এই যে রেখা দিয়ে, কাল্পনিক পথ দিয়ে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে সেটাকেই বলা হয় কক্ষপথ। আর কক্ষতল হচ্ছে যে কাল্পনিক সমতলে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে সেটাই হচ্ছে কক্ষতল। এখানে আরো কিছু জানার বিষয় রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে জানলে ক্ষতি কি বলা হচ্ছে? বলছে বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু গ্রহগুলো ঠিক কিভাবে ঘোরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের যে গতি সংক্রান্ত 3টে সূত্র প্রণয়ন করেন। কেপলারের প্রথম সূত্রে বলা আছে যে প্রতিটা গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটা ফোকাসে থাকে। অর্থাৎ ফোকাস বলতে কি বোঝায়? এই হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ এবং মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় হচ্ছে সূর্য থাকে। এই উপবৃত্তাকার কক্ষপথের এই যে মাঝামাঝি যে জায়গাটা সেটাকেই বলা হচ্ছে ফোকাস। পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা অনেকটা গোলাকার। তার সঙ্গে বৃত্তের পার্থক্য এতটাই সামান্য যে কক্ষপথটা আর প্রায় বৃত্তের মতোই। এখানে দেখো একটা ছবির মাধ্যমে দেখিয়েছে যে উপবৃত্তের দুটো অক্ষ। বড় অক্ষ হচ্ছে কোনটা? বড় অক্ষ হচ্ছে এ এবং বি, এবং সমান দূরত্বে বড় অক্ষের ওপর ছোট অক্ষ হচ্ছে সি ডি। আর কেন্দ্র দুটো ফোকাস বিন্দু থাকে, যেমন এফ এবং F1 ও ও। এই জায়গাটায় কিন্তু সূর্যের, এই ফোকাসেই কিন্তু সূর্যের অবস্থান। অর্থাৎ আমরা জানলাম যে উপবৃত্তাকার কক্ষপথটা কেমন হয়, যে একটা রেখা থাকে যেটা হচ্ছে এ এবং বি, যেটা একটা বড় রেখা থাকে, এবং তার ওপরই সমান দূরত্বে থাকে সি এবং ডি, এবং একটা ফোকাস বিন্দু থাকে যেটা হচ্ছে F1, যেটাকে বলা হচ্ছে ও, যেখানে সূর্যের অবস্থান থাকে। আচ্ছা, এবার উপবৃত্তাকার যে বিষয়টা সেটা তোমরা আঁকবে কিভাবে? দেখো, প্রথমে বলা হচ্ছে
যে প্রথমে একটা কাগজের ওপর পিন দুটো ছবির মতো করে আটকাও। এবার সুতোর লুপটাকে কাগজের উপরে এমনভাবে রাখতে হবে যাতে লুপ পিন দুটোকে ঘিরে থাকে। এবার এই লুপটার ভেতরে দিয়ে পেন্সিলটা বসিয়ে লুপটাকে টান টান রেখে কাগজের ওপরে এক পাক ঘুরিয়ে দাগ টানলেই এই লম্বাটে এক ধরনের বৃত্ত হয়ে যায়, যেটাকে বলা হয় উপবৃত্তাকার বা ওভাল, যেটা ডিম্বাকৃতি বলা হয়। দুটো পিনকে কাছাকাছি বা দূরে আটকে দিয়ে একইভাবে এঁকে দেখতে পারো। কোনোটা হবে ডিম্বাকার, কোনোটা চ্যাপ্টা, কোনোটা লম্বা, কিন্তু প্রায় বৃত্তাকার বা গোলাকার উপবৃত্ত হয় কিনা সেটা দেখতে হবে। তা এইভাবে তোমরা বাড়িতেই চেষ্টা করতে পারো কিভাবে তোমরা উপবৃত্তাকার কক্ষপথটা বা উপবৃত্ত একটি অঙ্কন করতে পারো কিনা। এরপর চলে আসছি উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে সূর্য অবস্থান করছে এবং সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। যেহেতু আমরা এই কক্ষপথের আকার সম্পর্কে পড়লাম যে এটা একটা উপবৃত্তাকার একটা কক্ষপথ, অর্থাৎ এর একটা অক্ষ কিন্তু বড় আর একটা ছোট, এবং ফোকাস হচ্ছে এটা যেখানে সূর্য অবস্থান করে। এইবার বলছে যে পৃথিবী তো এই কক্ষপথ দিয়ে আবর্তন করছে, সব সময় কি পৃথিবী এবং সূর্যের দূরত্ব একই রকম থাকছে? একই রকম থাকছে না। যখন এই ধরো এই পাশটায় এই ডান দিকে যখন পৃথিবী আসছে তখন সেখানে দূরত্ব বাড়ছে, আবার যখন এখানে অবস্থান করছে তখন কিন্তু দূরত্ব কমছে, আবার যখন এখানে আসছে তখন দূরত্ব খানিকটা বাড়ছে আবার কমছে। এরকম কিন্তু দূরত্ব সবসময় এক থাকছে না পৃথিবী এবং সূর্যের মধ্যে। তাহলে সেটাই আমাদের আলোচ্য বিষয় যে কখন কখন সূর্যর থেকে পৃথিবীর দূরত্ব বাড়ছে আর কখন কখন কমছে। দেখো এখানে কিছু দিনের কথা বলা হয়েছে, যেমন জানুয়ারি এবং জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী কি হয় সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। অর্থাৎ এই 4th জুলাই এই যে বিশেষ দিনটি 4th জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, সেজন্য এটাকে বলা হয় অপসূর অবস্থান বা অ্যাফেলিয়ান। অপসূর অবস্থা বা অ্যাফেলিয়ান অর্থাৎ সব থেকে দূরে থাকে বলে একে অপসূর, কথাটা উচ্চারণ করা হয়। এবং কতটা দূরে থাকে সেটা হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। আবার জুলাই থেকে বাকি 6 মাসে দূরত্ব ক্রমশ কমতে থাকে। অর্থাৎ যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে যখন এই রকম জায়গায় আসে তখন পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কমে যায়। সেই জন্য এই অবস্থানকে বলা হয় অনুসূর বা পেরিহেলিয়ান। অনুসূর বা পেরিহেলিয়ান অর্থাৎ পৃথিবী এবং তার পৃথিবী সূর্যের চারিদিকে যখন ঘুরছে তখন পৃথিবী এবং সূর্যের সব থেকে কম দূরত্ব থাকে হচ্ছে এই পেরিহেলিয়ান অবস্থান বা অনুসূর অবস্থানে, যেটা হচ্ছে 23 জানুয়ারি, এবং কতটা দূরে থাকে সেটা হচ্ছে 14,70,00,000 কিলোমিটার।
তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথের জন্যই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং এই ডেটগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার ক্ষেত্রে। এরপর দেখো কি বলা হচ্ছে, এরপরে যে সময়ের কথাটা বলা হচ্ছে, সেই সময় অর্থাৎ টিক 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 সময় মাপো ঠিক। কি কি বলছে, যে ঢং 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 করে ছুটির ঘন্টা পড়লো, পরের দিন আবার ঠিক সময়ে স্কুল শুরু হবে, আর ঘন্টা পড়ার আগে স্কুলে পৌঁছে যেতে হবে। এবার ঘড়ি যদি না থাকে, তাহলে সময় মাপার কোনো উপায় না থাকলে ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে কি পারা যাবে? ঘড়ি থেকে তো কটা বাজে তা জানা যায়, কিন্তু কত তারিখ, কোন মাস, কোন বছর কিভাবে জানা যায়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে ক্যালেন্ডার থেকেই কিন্তু এই তারিখ, মাস এবং বছর জানা যায়, আর ঘড়ি থেকে আমরা সময় জানি। দেখো এবার বলছে যে প্রাকৃতিক ঘড়ি কিভাবে এলো। সময় মাপার 3টে প্রাকৃতিক উপায় রয়েছে। প্রথম যে উপায়টা রয়েছে সেটা কি? প্রথম উপায় বলছে যে 24 ঘন্টায় একবার করে দিন আর রাতের পর্যায়ক্রম পৃথিবীর নিজ অক্ষের ওপর যখন ঘুরতে ঘুরতে সূর্য থেকে আমাদের আড়াল করে, আবার কখনো আসে সূর্যের আলোর দিক, সেইভাবে বিশাল একটা জাহাজের মতো পৃথিবীটা সূর্যকিরণের নিচে ধীরে ধীরে ঘুরছে। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে আসে সেদিকটা দিন, বাকি অর্ধেকটা হচ্ছে রাতের অন্ধকার। এইটা হচ্ছে প্রথম যে উপায় সেটা, অর্থাৎ 24 ঘন্টা মধ্যে 12 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আমরা যে রাত দিন কাউন্ট করি সেটার কথা বলা হচ্ছে। নেক্সট যেটা বলা হচ্ছে যে দ্বিতীয় উপায় কি? চান্দ্রমাস। পৃথিবী উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলা হয় চান্দ্রমাস। বর্তমানে 30 দিনে এক মাস ধরা হলেও কখনো 31 দিনে আবার 28 দিনেও একটা মাস ধরা হয়। এরপরে হচ্ছে তৃতীয় উপায়। তৃতীয় উপায়টা কি? তৃতীয় উপায় হচ্ছে পৃথিবীর সূর্যের পরিক্রমণ। যেমন সূর্যকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলা হচ্ছে সৌর বছর। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতি বলা হয়। অর্থাৎ এই 3টে উপায়ে কিন্তু আমাদের এই প্রাকৃতিক ঘড়ি মেনটেন করে আমরা চলি। এক হচ্ছে দিন রাত্রি, 24 ঘন্টায় দিন রাত্রির একটা যে উপায় সেটা। দ্বিতীয় উপায় হচ্ছে 28 দিনে চান্দ্রমাস বা 30 এবং 31 দিনে একটা মাস ধরা হয় সেটা। আর সৌর বছর যেটা 365 দিনে করা হচ্ছে সেটা হচ্ছে পরিক্রমণের সময়কে ধরে করা হচ্ছে। এইবার দেখো একটা তথ্য বলা হয়েছে যে সভ্যতার শুরু থেকে হাজার হাজার বছর ধরে মানুষ এভাবেই কিন্তু দিন রাতের আসা যাওয়া, চাঁদের বাড়া কমা প্রভৃতি দেখে সময়ের হিসাব রাখার চেষ্টা করছে। কিন্তু সভ্যতার উন্নতির সাথে সাথে আরো বেশি নিখুঁতভাবে সময় মাপার প্রয়োজন হলো। তখন কি হলো, যে 24 ঘন্টার দিনটাকে ঘন্টা, মিনিট, সেকেন্ডে ভাগ করা হলো। এখন ঘড়ি দেখে অনায়াসে আমরা বলে দিতে পারি যে কটা বাজে, অর্থাৎ এক্সাক্ট টাইম হচ্ছে কটা, কত বেজে কত মিনিট এবং কত সেকেন্ড, সেটা আমরা কিন্তু মাপতে পারি। এখানে একটা সূর্য ঘড়ি বানানোর একটা প্রক্রিয়া তোমাদের বলে দেওয়া হয়েছে, যে সাদা কাগজ মাটিতে বিছিয়ে লম্বা লাঠি কাগজের মাঝখানে খাড়া করে পুঁতে দাও এবং বিভিন্ন সময় সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত পেন্সিল দিয়ে দাগ টানো যে কোথায় কোথায় ছায়াটা পড়ছে, এবং এই যে নিচে যে দুটো রয়েছে এগুলো তোমাদের অবজারভেশন করতে হবে। লক্ষ্য করে দেখো যে লাঠির ছায়াটা সব থেকে ছোট কখন হয়, কখন লম্বা হয়। এই পরীক্ষাটা করে তোমাদের একটা সূর্য ঘড়ি বানিয়ে তোমাদের এই সময়গুলো দেখতে হবে। তাহলে আমরা যে
আজকে যে ক্লাসটা সেটা এই পরীক্ষার মাধ্যমেই বা এই পরীক্ষাটা দিয়েই আমরা শেষ করছি। পরবর্তী যে ক্লাসটা আমরা পাবো সেখানে কিন্তু আমরা আরও কিছু তথ্য এই পরিক্রমণ গতির বিষয়েরই আরও কিছু যে তথ্য সেগুলো জানবো এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু সেগুলো শিখব। ধন্যবাদ।